দেওয়ার জন্য কিছু অর্জন করতে হয়। এখন কথাটা হয়েছে কেমন জানেন, পরীক্ষার একটা খাতা দিছে, তারেক মিয়া আসো পরীক্ষা দাও। তো তারেক মিয়া খাতা নিছে হাতে, পরীক্ষায় লেখবো, এর মধ্যে ওই বোর্ডের কন্ট্রোলার এসে কয় না 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 না, তুমি তো 95 মার্ক পায়ে গেছো, তোমার জিপিএস 5, পরীক্ষা দেওয়ার দরকার নাই, তোমার লেখার নাই। এখন টাইম ম্যাগাজিন কয় তোমার জিপিএ 5 দিয়ে দিলাম। এখন ভাই আমি তো এমনি ওই এইখানে লেখছে জেকব মিল্টন হইছে বাংলাদেশের দালাল, হ্যাঁ একটা পাগল। আমি মেজর আক্তারের মতো ভাই বুঝি না, আমি আপনার মতো বুঝি না, আমি আমার মতো বুঝি। আমার কথা হইল আরেক রহমান আর হাসিনা যদি এত বড় বোধ হয়, তাইলে আমার দেশে পার ক্যাপিটা ইনকামের বদলে আমাদের দেশের যেই বাচ্চাটা আজকের জন্মায় তার ঘাড়ে $2000 উপরে ঋণ চাকি কেমনে? এত বিত্ত লোক টাইম ম্যাগাজিন বানায় দিছে। এখন এই জিনিসটারে আপনি কিভাবে দেখেন কর্নেল হাসিন? না, আমি দেখি ভাই জিনিসটাকে অন্যভাবে। এই ভদ্রলোক হারায় গেছিলেন। ইভেন মনে করেন ফিরে আসবেন কখনো চিন্তা করেন নাই। এই একটা বিপ্লব হলো, এত লোক মারা গেল। এদের কারণে উনি বিশাল একটা ব্যাপার। এটা রেভলিউশনের মতো, ইরানের রেভলিউশনের মতো বলতে পারেন। এবং এই ছাত্ররা এই স্কুপ করে দিছে তারেক রহমান ফিরে আসতে। বিপ্লব হওয়ার পরও দেখেন কতদিন সময় নিয়েছে। উনি আসতে পারতেছেন না। সন্দিহানে আছেন। আসলে কি করবে, কি হবে, কি হবে না। না, না। তারপরও উনি একসময় আসলেন। এই আশাটা আসার পরে একটা ১৮ কোটি লোকের দেশের প্রতিনিধিদের দায়িত্বটা উনি পাইলেন। এটা বিশাল একটা ব্যাপার আসলে। এখন উনি দায়িত্ব নেওয়ার পরে আমার তো মনে হয় ইনি ফার্স্ট টাইম পার্লামেন্টে গেলেন এবং ফার্স্ট টাইমে উনি প্রধানমন্ত্রী। এটা বিশাল ব্যাপার না? তো এইসব দিক দিয়ে কি মনে করেন ১৮ কোটি লোকের মধ্যে ইনি আসলে নবিশ পার্লামেন্টে। লাইক আমার হাসপাতালে তো কথা বলতে পারতেছে। উনার তো সেই স্কোপটা নাই। সব কথা সালাউদ্দিন বলতেছে। আমার মনে হয় এইসব দিক বিবেচনা করে বিএনপির মতো একটা বড় দল এত হতাশা, এত ব্যতিক্রম এগুলি ম্যানেজ করা জন্য হয়তো তাকে নিচ্ছে। তার অনেক কিছু করার আছে। কতটুকু করবে আমি জানি না। ইতিমধ্যে যা ড্যামেজ হইছে বিএনপি, এটা রিকভার করতে পারলেও কত পূর্ণাঙ্গ করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরে মনে করি উনি ফিরে আসবেন। উনার মা-বাবা ২ জনের সন্তান। বিশাল ব্যাপার। খালেদা জিয়ার সন্তান। তার কাছে তো চাওয়া পাওয়া পুরো বিশ্বের অনেক কিছু আমরা ছাড়াও। তো আমরা সেদিকে বসে আছি। সেদিক বিবেচনা করে উনাকে এভাবে করছেন। উনি যতটা না মানে এখন তো আসলে সবখানে মানে কোন দিক আপনি স্বয়ংসম্পূর্ণ পাবেন না। ব্যাংক থেকে শুরু করে সবখানেই নেগেটিভ। ভাই তারপরে তারেক রহমানকে 100 ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বের ওইখানে লিস্টে ঢুকানোর তারা কইছে টাইম ম্যাগাজিন, লুকায় নাই। টাইম ম্যাগাজিনও পারেও ভাই, তারাও সুন্দর করে পারে। লেখছি কি জানেন? Rewind just a few months and Tariq Rahman was living a carefree life of exile in leafy southwest London. But the 2024 ousting of Bangladesh autocratic ruler Hasina Sheikh propelled the 57 years old, says icon. এখন এখানে আমি একটু ব্যাখ্যা করতে চাই। বাংলাদেশে আইকন হইতে গেলে আপনার বাপের নাম শেখ মুজিব হইতে হইব। বাংলাদেশে আইকন হইতে গেলে আপনার বাপের নাম জিয়া হইতে হইব। আর নিদেন পক্ষে ওইটা অন আর না অন, অমিত শাহের ধুতির মধ্যে মাথাটা ঢুকাই আপনার নাম হইতে হইব আমির খসরু মাহমুদ চৌধুরী। এইটা হইলে আপনি আইকন হয়ে গেছেন। আদারওয়াইজ কিশোরগঞ্জে জন্মাইতে হইব, বাপের কবর খুঁজতে হইব, ঢাকায় কোন রকম শাহজাহানপুরে আইসা আইডিয়াল স্কুলে পুরি বিক্রি করে দপ্তরের চাকরি নিবেন, পরে নাম লাগাই দিবেন মির্জা, তাইলেই আপনি আইকন হয়ে যাবেন। বাস্তব কথা। আপনি আমার কথা বিশ্বাস করেন না হাসিন ভাই? একটা জিজ্ঞাসা করেন। একেবারে খালি বংশ পরিচয় টরিচয় কিচ্ছুর দরকার নাই, খালি কইবেন আমার নাম মির্জা। তা আবার কি মির্জা বানান করতে গেলে ওই আবার একটা সমস্যা লাগে না?
একটা হচ্ছে বর্গীয় জ, আর একটা হচ্ছে অন্তস্তীয় জ। আর মির্জা বানান আসলে কোনটা ওখানে কনফিউজড হয়ে যায়, তার ডাইনে বায়ে তাকায়, তাই কয় কি রে আমি কোনটা লেখলাম মির্জা, ওইটা বাদ দে, তোর বাপের নাম ছিল গোর কদক রাজ্জা, ওইটা লেখ। এখন বাংলাদেশের আইকন। আচ্ছা, তারেক রহমান লন্ডনে কেয়ার ফ্রি লাইফ ছিল, ওইখানে বসে সে বন্যামিটাও ঠিক মতো করছে, জীবনে কোনোদিন বাসে উঠে নাই, বাসের কয়েকটা ছবি উঠাইছে, তার একটা দামড়া আছে নাম সানি, আরে দিয়ে কইছে কয়েকটা ছবি তোলে, হেডারে পেপারে দিছে। তারেক রহমান কত তুলতুলে জীবন করছে, কিন্তু পরে হঠাৎ করে দেখি হের মামা শামীম ইস্কান্দার লন্ডন থেকে ওই যে এই লোকের নাম মনে আছে তো, এই লোকের কথা কি আপনাদের মনে আছে? প্রদীপ সরকার, হ্যাঁ হ্যাঁ, পিকে হাওলাদার। হালদার, পিকে হালদার, হ্যাঁ টাকা আর এসালমের টাকা লইয়া আমাদের এই যে শামীম ইস্কান্দার, বেশি না 3 মিলিয়ন না 4 মিলিয়ন পাউন্ড লইয়া লন্ডনে যাই একখান বাড়িও কিনা দিছে, এবং এই বাড়িখানি উনি আছিলেন এবং মজা করেই আছিলেন। উনি আইকন হইল না তো, কইছে উনি আইকন। তারপরে লেখছে বাংলাদেশে আইসা উনি নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টোরি, ভিক্টোরি যেটা ল্যান্ডস্লাইড, এটার আর আমার আর আপনার ব্যাখ্যা কি? আমরা সমালোচনা সারাদিন করতে পারি, কিন্তু আক্তার ভাই যে কথাটা বলছেন, আপনি যে কথাটা বলছেন, সার্বিক বিবেচনায় বাংলাদেশে যদি তারেক রহমানকে বলা হয় মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মানুষ বেসড অন দ্য পপুলেশন, দেন আই এম ফাইন। এবং যদি বাংলাদেশে আপনারা মনে করেন 20 কোটি মানুষ, তার ভিতরে 4-5 কোটি লোক তো আছে যারা বিএনপি রে ভোট দেয়, এইটার উপরে বেসিক যদি করে তাইলেও তো আমি বলি ঠিক আছে। আবার এজ এ প্রাইম মিনিস্টার পুরো বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণটাও এখন তো তারেক রহমানের উপরে, কিন্তু আমার কষ্টটা এক জায়গায়, বাংলাদেশে যদি কারো ইনফ্লুয়েন্সিয়াল নাম দিতে হয়, সেই নামটা তো ভাই তারেক রহমান না। 1 নম্বরের নাম আসবে মীর জাফর ওয়াকারুজ্জামান, আর দ্বিতীয় নামটা আসবে শিলং সালাউদ্দিন। এই তারেক রহমানের নামটা কেন দিল ভাই, কেন দিছে এটা কি শুনতে চান নাসিন ভাই? কারণ মীর জাফর ওয়াকারুজ্জামানের বাপের নাম জিয়া না, মীর জাফর ওয়াকারুজ্জামানের বাপের নাম মুজিবও না, আর মীর জাফর ওয়াকারুজ্জামানের মায়ের নামও খালেদা জিয়া না। আর যে শিলং সালাউদ্দিন, হ্যাঁ তো কোনো খাদাই নাই। এই জন্য তারেক রহমানের নামটা দেওয়া বোধ হয় জরুরি, কারণ ভারতের যদি আশীর্বাদ থাকে তো হিরো আলমের নামটাও টাইম ম্যাগাজিনে আসবে। আমি সাবজেক্টটা ক্লোজ করতে চাই। আমি এই সাবজেক্টটা ক্লোজ করার আগে আমি মেজর আক্তারকে ফেয়ার চান্স দিতে চাই, উনি আমার কথার উপরে যা বলতে চায়। না না, আপনি রাইটলি বলেছেন, এবং ওয়াকারুজ্জামান এবং সালাউদ্দিন is more justified to get it. They can have a more influence. But unfortunately, যেখানে আমি আপনাকে বলতে চেষ্টা করছি, unfortunately, these two are also influenced by Tareq Rahman. This Tareq Rahman also can influence them, and they don't have individual identity. আপনার জন্মানো উচিত ছিল ইরানে। এটা কি জানেন আপনার কেন ইরানে জন্মানো উচিত ছিল? ইরানের বিশাল পপুলেশন মনে করে আমাদের রাসূলে পাকরেও নাকি ইনফ্লুয়েন্স করছে হযরত আলী। ভাই এইসব গাঁজাখুরি কথা হিরো আলমরা বিশ্বাস করবে? এইসব গাঁজাখুরি কথা কি আমি আর আপনি বিশ্বাস করে লাভ আছে? এই জন্য তো বললাম যে ওয়াকারুজ্জামান তো এখন পর্যন্ত তারেক রহমানের সঙ্গে কোনো একটা বিষয়ে পয়েন্ট অফ ডিসপিউট করে নাই, আর এখন পর্যন্ত বাই জেস্টার সালাউদ্দিন তো তাকে ওবে করতেছে। আর আমার বন্ধু মোদি বা ইন্ডিয়াও তো এখনো ইনফ্লুয়েন্সড বাই তারেক রহমান। এই তিনটা ইকুয়েশনে তারেক রহমান পেয়ে যায়। আই ডিডন্ট লাইক ইট, ইউ ডোন্ট লাইক ইট। কর্নেল হাসিনা পছন্দ করে নাই, বিকজ আমি এই জন্য বলছি ইটস টু আর্লি। আমরা চাই তারেক রহমান ইনফ্লুয়েন্সিয়াল হোক, আমরা চাই তারেক রহমান রাইটলি
ইনফ্লুয়েন্সিয়াল হোক, কিন্তু তার জন্য বাংলাদেশের মানুষের কিছু কাজ করতে হবে। এখন পর্যন্ত সে এমন কোনো কাজ করে নাই যে কাজগুলো হয়। আজকে টাইমস অফ ম্যাগাজিন হ্যাজ বিন চ্যালেঞ্জড বাই উইথ 3। আমরা কিন্তু 3 জন বাংলাদেশের মানুষ টাইমসের এটাকে চ্যালেঞ্জ করেছি। এটা টাইমসের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। টাইমসের বোঝা উচিত যে তাদের সিলেকশনটা জনগণের কাছে ভালোভাবে পৌঁছবে না। যদিও টাইমসের দর্শক বাংলাদেশে খুব কম, বাংলাদেশের টাইমস পড়ে না। টাইমস ম্যাগাজিনের নাম অনেকে জানে বাংলাদেশ টাইমস, বুঝছেন না? কাজে সেখানে এই বইটা এত ইনফ্লুয়েন্স করে না। হ্যাঁ, আপনি ভেরি কারেক্ট, ইন্ডিয়াতে ইনফ্লুয়েন্স করে এবং ইন্ডিয়ান এটাকে ইউজ করবে এবং ইন্ডিয়ান এটা ইউজ করে বিভিন্ন ডিলে, ইন্টারন্যাশনাল ডিলে বাংলাদেশকে একটা চাপে রাখার চেষ্টা করবে। তারা বলবে তোমাকে আমরা এটা দিয়েছি, এমনি নেয় নট গুড, এমনি এটার জন্য আমাদেরকে কিছু পে করতে হয়েছে, ফলে এটা তুমি রিটার্ন করো। যেটা নিয়ে আমাদের ব্রিগেডের হাসিনুর ফাইট করতেছে, এটা নিয়ে সে বলতেছে যে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসতে হবে। হি ইজ ভেরি ওপেন অ্যাবাউট ইট। সে লুকায় চাপায় বলতেছে না, সে প্রকাশ্যে বলতেছে এবং এই ইস্যুটা নিয়ে সে ফাইট করতেছে। আই ডু অ্যাপ্রিসিয়েট ইট। আমি বলবো যে উনি সঠিক কাজটা করতেছে। আমি মেজর আক্তার আপনার কথার এটার উপরে আর রিবাট করব না, কিন্তু আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। 1973 অথবা 73 অথবা বিগিনিং অফ 74 মুজিব শেখকে ভারত আর ইনফ্লুয়েন্স করতে পারতেছিল না, কারণ মুজিব শেখ এক্সকিউজ তৈরি করতেছিল, ডানে বায়ে মুজিব শেখ দৌড়দৌড়ি করতেছিল। মুজিব শেখকে তখন বলা হইল যে তোমাকে বিশ্বের বিখ্যাত একটা টাইটেল আইনা দিতেছি, তোমাকে বিশ্বের একটা বিখ্যাত টাইটেল আইনা দিতেছি, আমরা যা কই আমাদের কথা শোনো। তো মুজিব শেখ কইলো ওকে। মুজিব শেখ খুশি হয়ে গেল, আমার বিশ্ববিখ্যাত টাইটেল আইনা দিব ভারত, ইন্দিরা গান্ধী, আমি টাইটেল আনতে যাবো। ঘরের মধ্যে তার ফজিলাতুন্নেসা মুজিবের কইছে তাড়াতাড়ি গরুর মাংস পাক কর, আমি টাইটেল আনতে যাবো। কামাল হোসেনরে ফোন করছে, আমারে কোন টাইটেল দেবে? নেতা আপনারে লইয়া সোভিয়েত ইউনিয়নে যাব। তাকে ওইনে যাইয়া কি পাবো? তাকে ওইনে গিয়া আপনি জুলিও কুরির টাইটেল পাইবেন। মুজিব ঠিক মতো জুলিও কুরি উচ্চারণ করে নাই, হ্যাঁ কইছে জল্যকুরি। কিন্তু একটা কথা মুজিব শেখরে কেউ তখন কয় নাই, ইস্টার্ন ইউরোপে তখন কেউ ওই জুলিও কুরি খেতাব টেতাব এইসব ছাতামাতা আর কেউ নিত না। কতগুলা বলদ দায়িত্ব না সোভিয়েত প্রিমিয়াররা কইতো তোমার এই টাইটেলটা দিলাম জলিও কুরি। তারেক রহমানের টাইম ম্যাগাজিনের এই ছবিটা হইছে ওই জল্যকুরি। মার্শাল ব্রোজো টিটো জুলিও কুরি পাওয়ার পরে মুজিব শেখকে বলছিল, ইতিহাস ঘাইটা দেখেন আপনারা দুইজনে, আমি পাইছি সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে চলে আসছে। মার্শাল ব্রোজো টিটো বলছিল মুজিবকে, দিস টাইটেল উইল বিকাম এ রোপ অন ইউর নেক। কথাটা আপনারা মনে রাখেন। আমি জেকব মিল্টন হয়তো আপনাদের আগেও মারা যাইতে পারি, কিন্তু আমার কথাটা আপনারা মনে রাখেন। তারেক রহমান এই জল্যকুরিটা হইছে ওই তারেক রহমানের জল্যকুরি, এই টাইম ম্যাগাজিনের লিস্ট। একটা কথা আপনি মনে রাখেন, হাসিনা একদিনে ফ্রাঙ্কেস্টাইন তৈরি হয় নাই। 18 নির্বাচনের আগে তাকে পুরস্কৃত করা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী নামক সেনাবাহিনীকে ভারতের সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছে 2017 সালের 8 এপ্রিল হায়দ্রাবাদ হাউসে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ওই এমওইউর একটা কপি 18 মাসে বের করতে পারে নাই। shame on all of us যে ওই ডকুমেন্টটা আমরা আজকেরও বাইর করতে পারি না। আমরা বগল বাজাই আর কই বাংলাদেশের সেনাবাহিনী, আমরা এখন বাল বাহিনী। ওইটার পুরস্কার হিসাবে 2018-তে এই হাসিনা মাগিকে এইটা দেওয়া হয়েছে। দেখেন জেকব ভাই,
জ্যাকব ভাই, এখন ভাই ভাই জ্যাকব ভাই আমি আসছি, ভাই, জ্যাকব এখানে আসছি। আমি ওইখানে যাইতেছি আপনার কাছে। আমি হঠাৎ করে কইলাম 18তে নির্বাচনে জেতার জন্যই কি টাইম ম্যাগাজিন তাকে কভার করলো? টাইমের ব্যুরো অফিস নিউ ইয়র্কে প্রতি মাসে তারা একটা কইরা সিম্পোজিয়াম করে কলম্বিয়া ইউনিভার্সিটিতে। আমি আস্তে কইরা বলছি, ইউ গাইজ আর অব্লিগেটেড টু দ্য নিউজ অর কভার। বলছে ইটস এ পলিটিক্যাল ডিসিশন। I said, this political decision based on world politics, regional politics. আমার হোস্ট এই প্রশ্নটা স্রেফ আমি করি নাই। আইরিন খান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওইখানে উপস্থিত ছিলেন। বলছে কাভারে এই ছবিটা কেমনে আসলো? তো বলছে রিজিওনাল পলিটিক্সে কখনো কখনো আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। এবার বলেন আপনি কি বলতেছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে ওই 2018 সনের ছবিটা কিন্তু শেখ হাসিনাকে 24 সন পর্যন্ত টেনে নিয়ে গেছে। ওরা জানতো না 24 সনে হাসিনুর রহমানের মতো একজন মানুষ বেরিয়ে আসবে যে সেনাবাহিনীর উপরে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যাবে। ইট ওয়াজ নট ইমাজিন। মিরপুরের রাস্তায় মানে হাসিনুর রহমানের মতো লোকেরা ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে যাবে এবং আর্মিকে বলবে তোমরা ক্যান্টনমেন্ট থেকে বেরোবে না। এটা কিন্তু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হিস্ট্রি, শুধু নয় পাকিস্তান হিস্ট্রিতেও আর্মিকে কেউ কোনোদিন আর্মি অফিসাররা বাধা দেয় নাই, আর্মি অফিসার কোনো বাধা সৃষ্টি করে নাই। এই বিপ্লবটা শুধু ছাত্র জনতাই ছিল না, এখানে এই কর্নেল হাসিনার মতো অনেক অফিসার ছিলেন যারা অ্যাক্টিভলি পার্ট করেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, 2024 সনে যে ছবিটা ছাপিয়ে, গল্পটা ছাপিয়ে তাকে 2024 সন পর্যন্ত নিয়ে গেছে, এই জন্য বলা আলি হয়ে গেছে। ইট ইজ ইন্ডিকেটিং দ্যাট এই সরকারকে তারা 2029-30 পর্যন্ত নিয়ে যাবে। এই 2026 সনে যে নির্বাচনটা হয়েছে, মেজর আক্তার, জি মেজর আক্তার, লন্ডনে এই কথাটা সত্য মিথ্যা ভবিষ্যতে আমি আপনি কর্নেল হাসিন আমরা যাচাই করব। লন্ডনে থেকে বাংলাদেশে যাওয়ার আগে হাসিনা মাগির বোন রেহানা মাগি এবং টিউলিপ এরা সবাই মিল্লা আমাগো ওই খাম্বার সাথে দেখা করছে। আমরা 15 বছর খাইছি, আপনি 15 বছর খান। পরিবারের ধারক বাহক ওই কম্প্রোমাইজটা ওখানে করা হয়েছে এবং এখানে মধ্যস্থতা করছে র এবং আচ্ছা না ভাই আজাইরার ইউএসএ না ভাই, ইউএসএ টাইমের না। একটা লোকের ছবিটা আমি ডিলিট করছি, আপনারা আবার আইনা দিতেছি, তারে দেখেন ওই লোক ওখানে উপস্থিত ছিল। আপনার আরেকটা অ্যাটেনশন ড্র করতে চাই। জি, সিন্স আপনি নিউ ইয়র্ক টাইমসের কথা বলছেন, নিউ ইয়র্ক টাইমসের কথা বলেছেন, আমি এক সপ্তাহ ধরে নিউ ইয়র্ক টাইমসে কিছু লেখা পাঠাচ্ছি। যদি আপনি কিছু করার থাকে খবর নিয়েন একটু। ওকে, এডিটোরিয়ালে আপনি শুনলে খুব খুশি হবেন, অত্যন্ত খুশি হবেন। বাংলাদেশি একটা মেয়ে টাইম ম্যাগাজিন, নিউ ইয়র্ক টাইমসের যে মেট্রো সেকশন আছে ওইটার এডিটর। আমি বাড়ি কই শুনলে আকাশ দা পড়বেন, মোরা বরিশাল্লা। বিএনপির একজন আমি এই জন্য সাহস করে লিখে পাঠিয়েছি। ওকে, এবং আমি বলছি তোমার টাইমস, তোমার স্ট্যান্ডার্ড যদি হয় তুমি বাংলাদেশ থেকে লিখবে না কেন, আমাদেরটা জানাবে না কেন, দেখি কি করে। আমি চিন্তা করছি অন্তত 4টা পাঠাবো, 4 সপ্তাহ পাঠায় দেখবো একটা নেয় কিনা। ওকে, আমি এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমি এখন যে কথাটা, আমি যে লোকটার নামটা, যে লোকটার একটা ছবি দেখাইতে চাইতেছিলাম, আমার একটু সময় দিবেন, কারণ আমি ভুয়া কথা কইতেছি না। ওই লোকটা ওই মিটিংটা ছিল। তারেক সাহেব এর বাইরে আর যাইতে পারতেছে না, কারণ এটা হইতেছে যে কোনো মূল্যে এই মুজিব এবং জিয়া ফ্যামিলিকে টিকায় রাখতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে পার্মানেন্ট করার জন্য এই দুইটা ফ্যামিলির কোনো বিকল্প নাই। তো বলা হয়েছে যে তুমি 15 বছর খাইছো, এখন এর 15 বছর খাইতে দাও।
এখন এটা হবে না, 15 15 বছর খাইতে পারবে না, 15 বছর খাইতে পারবে না। আমার একটা কথা কই, হাসিনাও তো প্ল্যান করছিল 2041 পর্যন্ত খাইবে, বলছিল না? এখন বলছিল, হ্যাঁ। ভারত প্ল্যান ওইটা। কারণ একটা কথা বলি, রাজনীতিটা ওয়ার্ল্ড রাজনীতিটা এইভাবেই তো ফর্ম করে যে আমরা তোমারে 15 বছর দিলাম, জনগণ লাইতে বাইর করে দিলে আমাকে কিছু করার নাই। ওইটা ওই পুরনো কথা, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এখানে এখানে ধরেন আমেরিকান না বলেন, ইন্ডিয়ানরা প্ল্যান করেছে তারেক রহমানকে রাখবে, এরই সাপোর্টের টাইমস এটাকে সাপোর্ট করে দিয়েছে। আই এগ্রি, যদিও কর্নেল হাসিনা অবশ্য একমত হবেন না, আন্দোলন করার জন্য দানা বাঁধতেছে, কিন্তু আন্দোলন করেও সফল হওয়ার সম্ভাবনা নাই। তবে দিস বিএনপি উইল নট বি দ্য নেক্সট গভর্নমেন্ট, এবং আফটার 5 ইয়ার্স ইলেকশন যখন হবে, অ্যাসুরেন্স দিচ্ছি, আপনি শিওর দিচ্ছি, BNP will not be the next government. And who will be the next government, that depend on how we act in next 5 years. এখানে আওয়ামী লীগকে ডিনাই করতে পারবেন না, আর জামাতে উত্থানকে ঠেকাতে পারবেন না, যদি আপনি আগামী 5টা বছর সঠিকভাবে খেলতে পারেন, কোচিং নিতে পারেন, হোমওয়ার্ক করতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন। কিন্তু যদি আমরা টু আর্লি অ্যাকশনে চলে যাই, আমরা যদি এখনই কোনো তাওয়া গরম করতে চাই যখন আমার রুটি রেডি হয়েছে না, তাহলে কিন্তু আমার রুটি যখন রেডি হবে, রুটি পুড়ে যাবে। হাসিন ভাইরা চলে আসতে পারে, হাসিন ভাইয়ের বন্ধুরা চলে আসতে পারে। ওখানে কমান্ড স্ট্রাকচারে অনেক ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। উপরের লোকেদের মানসিকতা নিচের মানুষের মধ্যে অনেক ফারাক হয়ে গেছে, অনেক গ্যাপ হয়ে গেছে। এখানে যদি কেউ ভালোভাবে খেলতে পারে, তাহলে কিন্তু একটা নিউ ডাইরেকশন অথবা একটা নিউ পলিটিক্স মে স্টার্ট, বাট নট বিফোর 3 to 4 years। আমাকে ওয়েট করতে হবে, সেটাই বলতে চাচ্ছি। এটা কারো ফেভারে যাওয়ার জন্য না, কারো ডিসফেভারে যাওয়ার জন্য। প্রিমেচুর অ্যাকশন অনেক ভালো হবে না। তবে এই গভর্নমেন্টকে তারা যে কোনো অবস্থায় আগামী 5 বছর রাখবে, তারই নগ্ন প্রকাশ এই টাইমসের এই ছবি, এই টাইমসের এই বক্তব্য। তবে 15 বছর থাকার প্রশ্নই ওঠে না। ইন্ডিয়া চেঞ্জ করবে, কারণ শেখ হাসিনা অ্যালাউ করবে না, এখানে গেমসটা খেলতে হবে, যেটা আমাদের ইয়াংরা ভালো বুঝবে, কর্নেল হাসিন ভালো বুঝবে। আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা ম্যাচিউরড ব্রেন, এখন আমাদেরটাকে টুইস্ট করতে পারবো না। আমরা যেটা বুঝি এটাই বুঝি, আমরা নতুন পরিবর্তন করতে পারবো না। বাট কর্নেল হাসিন ভাই, আমেরিকার একটা প্রবাদ আছে, আমেরিকান ইন্ডিজিনিয়াস পিপল, তারা বলে, ডু নট টিচ নিউ ট্রিক্স টু দ্য ওল্ড ডেভিল। আপনারা হইছেন বুড়া শয়তান। হাসিন ভাই, আপনার কাছে আসি। আমি মেজর আখতারের কথায় অত্যন্ত খুশি, এবং আমি আমাদের কালচারে এ ধরনের চরিত্রগুলো দেখা যায় না। আমরা কেউ কাউকে মুখের উপরে প্রশংসা করি না, এবং পিছনে কথা বলতে গেলে করি বদনাম। মেজর আখতার আপনার সম্পর্কে যে কথাগুলো বললো, অত্যন্ত চমৎকার ভাবে বলেছে। আপনার কৃতিত্ব আপনার কাছে দিয়েছে, আপনি যা যা করেছেন ওনার দৃষ্টিতে পড়েছে, চমৎকার ভাবে বলেছে। এটা আমাদের দেশে বিরল। আমাদের দেশে আমরা কেউ কাউকে প্রশংসাগুলো করি না। হাসিন ভাই, এইটা আমরা করি না কেন? কালচারালি কি আমরা এতটা ব্যাকওয়ার্ড, বা আমরা কি এমন একটা জায়গায় গিয়ে পড়ছি আমরা ভালো কোনো জিনিসকে রিকগনাইজ করব না? না না না, আক্তার স্যার বারে বারে সমালোচনা করতেন বিএনপির, বারে বারে উনি বিতর্কিত পড়তেন, উনি একমাত্র। এই সমালোচনাটা আমরা নিতে পারি না। সমালোচনা যে একটা শক্তি, এই জিনিসটা আমরা বুঝি না। আমাদের আসলে লেখাপড়া নাই এই সাবজেক্ট, আমাদের কোনো মানে পলিটিশিয়ানদের জন্য একটা একাডেমি নাই। তাদের দেশপ্রেম সৃষ্টি করার জন্য যে একটা একাডেমি দরকার, তারা তো কেউ দেশপ্রেমিক না। তবে জায়গা জমি বাড়িতে, বিল্ডিং বাড়িতে, বাচ্চারা পরে বাড়িতে, সে আর কি আমরা দেশপ্রেমিক হবে বলেন আমারে? দেশপ্রেমিক কিন্তু শর্ত থাকতে হবে, ছেলে মেয়ে দেশে পড়াশোনা করবে, ছেলে মেয়ে দেশে থাকে, সেও নিজের অবস্থান এখানে, বেড়াতে যাবে বিদেশে, অসুবিধা নাই, শিক্ষার জন্য যাবে। আমাদের 90% পলিটিশিয়ানের একই অবস্থা। একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, সততা কিভাবে শিখবে, অর্থনীতি কিভাবে দেশটাকে ম্যানেজমেন্ট। কর্নেল হাসিন, কর্নেল হাসিন, আপনাকে আমি বলি, আমি মুখের উপরে বলি, মেজর আক্তার 4-5টা আর্টিকেল পাঠাইছে আমাকে,
ইউজুয়ালি আমার সম্পর্কে কিন্তু প্রচন্ড একটা বদনাম আছে। মানুষ একটা সাবজেক্টে ২ বার দেখে, আর আমার উপরে বদনামটা হইলো জেকব একটা লিগ্যাল ব্রিফরে ২৫ বার দেখে। আমি একটা জিনিসে পছন্দ করলে আমি টিপ্পা টিপ্পা দেখি এটার আমি কেন পছন্দ করলাম। আমার একটা অনলাইন পোর্টাল আছে, এটার নাম wearethepeoples.com। ওখানে সবার লেখা যায় না, আমি দেই না, ওটার জন্য অনেকে যোগ্য হয় না। বাংলাদেশে ওই অবজারভারে লেখে, নিউ নেশনে লেখে, ডেইলি স্টারে লেখে, এমন অনেকের লেখা আমি বাদ দিয়ে দিই। কিন্তু ওনার লেখা পড়ে আমি কিন্তু অবাক হইছি যে এই বয়সেও ভদ্রলোক এত প্যাশনেটলি চিন্তা করে এবং লেখে। আমি ওনার মুখের উপরে প্রশংসা করতেছি। আই এম সো প্রাউড অ্যান্ড হ্যাপি দ্যাট আই নো দিস গাই ইন পারসন। মানে হি দিস ইজ মাই প্রাইড দ্যাট আই এম ফ্রম দ্য সেম কান্ট্রি অ্যাজ মেজর আক্তার। However, আমি আপনাকে জিজ্ঞাসা করি, জাতিগতভাবে আপনি, আমরা বোধহয় একটা জায়গায় দাঁড়ায় বলি যে বন্ধুত্বপূর্ণ অবস্থান আমরা ভারতের সাথে চাই, কিন্তু আমি আর আপনি বন্ধুত্বপূর্ণ অবস্থানটা চাই না, কারণ ভারত বন্ধুসুলভ আচরণে অভ্যস্ত না। ভারত কোনো বন্ধুসুলভ দেশ না, আর ভারতের মানুষরা মানবিক আচরণ করবে এর কোনো কারণ নাই, কারণ এই চরিত্রটা ওদের মধ্যে নাই। কিন্তু এক কথা, এই কথাটা বলার পরে আবার বলি, আমাদের দেশের লোকজনরা, আমার কেন যেন মনে হয় তারা স্বাধীনতা, বিজয় বা একটা নিজেদের দেশ, এটারে বোধহয় আবার অনেকে পছন্দও করে না। তারা মনে করে উই শুড বি পার্ট অফ ইন্ডিয়ান কালচার, উই শুড বি পার্ট অফ ইন্ডিয়া, উই শুড বি পার্ট অফ দিস। মানে এই যেই লোকগুলার যে মানসিকতা, আপনি কি এদেরকে বলবেন এটা বিকারগ্রস্ততা, নাকি ঠান্ডা মাথায় আমার ভাষায় বলি, নাকি এরা জাস্ট শান্তিমাগির পোলা? মানে কাহিনীটা কোন জায়গায়, আমরা আটকাইছি কোন জায়গায় কর্নেল হাসিন? আমি মনে করি এই যারা এই সুশীল, এদেরকে আমি সুশীল বলি। এরা এরা কয়েক ভাই ভাই ভাই, আমার মুখটা আর খারাপ করায়েন না, আমি যা করছি এনাফ করছি, আপনি সুশীল বইলেন না, ওদেরকে সুশীল বইলেন না ভাই। সুশীল মানেই আমি বুঝতেছি তারা এলো গিয়ে ভারত প্রেমী, অখণ্ড ও ভারতে বিশ্বাসী। সুশীল মানে এলো এই অর্থ এটা, অখণ্ড ভারতে বিশ্বাসী, ভারত প্রেমী, ভারত মানে কোনো কথা ভারতের বিরুদ্ধে বলবে এটা গায়ে লাগে, এটা এলো সুশীল। না এদের তারা অ্যান্টি বিবেক ইসলামিক, তারা সুশীল মানেই অ্যান্টি ইসলাম, সুশীল হ্যাঁ, মানেই অ্যান্টি মুসলিম। অবশ্যই, অবশ্যই। আপনি আজকে আমরা একটা ছোটখাটো আলোচনা করতেছিলাম যে কি করা যায়? মানে আমরা এমন কিছু সমস্যায় পড়ি, আসলে আমাদের জনসংখ্যার ৮০% লোক কৃষিজীবী। তারা কি বলে? তারা কিন্তু এই ছাত্রদের কথাই বলে, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। ওই সুশীলের কথা শোনার দরকার নাই তো। ওই সুশীল দেখবেন তার ১% তার আবার 0.1% ভোট দেয় না। ভোট যারা দেয় তারা কিন্তু ঠিকই ভোট দিছে। হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হইতে পারে। বাট আমার মনে হয় না এই সুশীলটা মানে আমাদের অ্যাড্রেস করা উচিত। আমাদের উচিত আমাদের যা আছে তাই আমি সত্য ইতিহাস। এখনো আমরা ৭১ ইতিহাসটা নিয়ে বিভ্রান্তিতে আছি। ৭১ গর্বের। আমাদের একই সাথে ২৪ টাও অ্যাড্রেস করতে হবে। এমনকি ১৫ই আগস্ট অ্যাড্রেস করতে হবে। ১৫ই আগস্ট ছাড়া উপায় ছিল না ফ্যাসিস্ট সরানোর। যে যেইভাবে নেক। এটাই বাস্তবতা। স্যার বলতে পারবেন ভুল হইলে। আর কোন অপশন ছিল স্যার? ওইটা ছাড়া কর্নেল ফারুকদের? আমি তো সেলুট করি। এদের জন্যই তো হাসিনা, এদের জন্যই খালেদা, এদের জন্য জিয়া। আমরা গাদ্দার। আমরা মূল্যায়ন করতে পারি নাই। তা আমি মনে করি এই সুশীলদের কথা শুনে এই হইছে। মওদুদ আহমেদের কথা শুনে এটা হইছে। এটা বিএনপির ভুল। জামিন দিয়ে দিলে আমরা বাঁচতাম। হাসিন ভাই, করি আপনাকে আমি আপনার কথার মধ্যে আমি একটু ইন্টারসেপ্ট করি এবং আপনাকে আমি একটা পয়েন্ট তুলে দেই, যদি এটার উপরে আপনি কথা বলেন। মেজর আক্তার হঠাৎ করে বলছে বাংলাদেশের টাইম ম্যাগাজিন কয়জনে পড়ে। সত্য কথা, মেজর আক্তার মিথ্যা বলেন নাই। আমার এখন মনে পড়ে, আম, আমার কততম বার্থডে ছিল জানি না, ৭৭ না ৭৮ সালে। তখন বাংলাদেশের টাইম ম্যাগাজিন আনতো, উপরের যেই বারকোড থাকতো ওইটা ছিঁড়া, তার প্রথম পেজের উপরের টুকু ছিঁড়া তারপরে টাইম ম্যাগাজিনটা আনতো। আমি আমার গরিব বাবারে বলছিলাম, আব্বা বলছিলেন তুমি কি চাও, বার্থডেতে তুমি কি চাও? আমি কইছিলাম আমি টাইম ম্যাগাজিন চাই। আমার বাবাকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমার বাবা আক্তার ভাই আমার জন্য টাইম ম্যাগাজিন সাবস্ক্রাইব করছিল ১৯৭৯ সালে। আহ
এখন কথাটা টানলাম একটা কারণে, বাংলাদেশের টাইম ম্যাগাজিনের সাবস্ক্রাইবার নাই, কিন্তু বাংলাদেশের আপনার এই টুকিল এই উত্তর বাচ্চারা নর্থ ইস্ট নিউজ আর বেয়ানন্দ বাজার না কোন বাজার, এই নিয়ে আবার কিছু নাম, ভাই আমার কথাটা, আমার জীবনে এই শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, কি জানি একটা মদন নন্দী না জানি কি, আমি কই আরে নয় দয়ন্দ করতে চাই না, আমি নয় দয়ন্দ ব্যবহার করি না, চৌকাট দিয়া। আপনাকে একটা পয়েন্ট দেই, জি মানে ফরচুনেটলি টাইমস, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এশিয়ান নিউজ, এই 3-4টা পেপার সেই 72 সন থেকে রেগুলারলি আর্মি অফিসাররা পড়াশোনা করে। আর্মি অফিসার, হ্যাঁ, আর্মি প্রতিটা লাইব্রেরিতে আসে, এবং এটা লাইব্রেরিতে প্রতিটা লাইব্রেরিতে, স্টেশন লাইব্রেরিতে আসে, এবং আপ টু ব্রিগেড কমান্ডার লেভেল পর্যন্ত এটাকে মানে সরকারি ভাবেই তাকে পাঠানো হয়, আপ টু ব্রিগেড কমান্ডার। বাট সিও, লেফটেন্যান্ট কর্নেল সিওরও পাইতে পারে সেটা ফ্রম দ্য লাইব্রেরি। এটা আমরা 72 সন থেকে দেখে আসছি, এই ম্যাগাজিন গুলো অ্যাভেলেবল, রিডার ডাইজেস্ট অ্যাভেলেবল, এই কয়েকটা পেপার। এই জন্য আপনি দেখবেন আর্মি অফিসারদের হরাইজনটা একটু ওয়াইডার কম্পেয়ার টু দ্য আমার সিভিল ব্যুরোক্রেটস। এখানে যদিও ক্ল্যাশ আছে, আমাদের ইঞ্জিনিয়ারদের এরা এক সময় বই পড়ে না, এরা অন্য কিছু পড়ে, কিন্তু আর্মি কিন্তু রেগুলারলি সে 72 সন থেকেই এগুলো পড়ে আসছে। ফলে তাদের কিন্তু এই সমস্ত ব্যাপারে কুইক আপটেক, তারা খুব সহজে বুঝে ফেলে, কিন্তু কথা বলতে পারে না, বললেই যে অনেক হাসির মতো ডিসিপ্লিন প্রবলেম হয়ে যায়, বুঝছেন না? আপনি আচ্ছা মেজর আক্তার, আপনারে যদি আমি এমনি জিজ্ঞাসা করি, উইথ ডি অল রেসপেক্ট লাভ ফর ইউ এন্ড হাসিন ভাই, আপনি বলছেন বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম মিরপুর ক্যান্টনমেন্টে যাইয়া বলা হয়েছে তোমরা ইউনিফর্মের লোকজনরা বাইরে নাইমো না, এর প্রথম বলা। হ্যাঁ, আর্মি অফিসার অনেকেই, মানে হাসির মতো অনেকেই এটা করেছে, এবং ঢাকা ক্যান্টনমেন্টে একটা চাপ সৃষ্টি করেছে, ব্রিগেড কমান্ডার থেকে ডিপ কমান্ডার থেকে চাপ সৃষ্টি করেছে। ভালো, এটা একটা ভালো একটা রোল প্লে করছে, এবং বাংলাদেশের হিস্ট্রিতে ভাই কথা বলেছে, কর্নেল হাসিব এন্ড আদার অফিসার ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলছে, স্যার ইফ ইউ ডু ইট উই আর গোইং টু ফাইট এগেইনস্ট ইউ। দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ইউজড। আই অ্যাডমায়ার দেম, আই রেসপেক্ট দেম, দে মে বি জুনিয়র বাট আই স্যালুট দেম। ওকে আক্তার ভাই, আপনার কথাটা সত্যি। এখন এই 72 সাল থেকে টাইম ম্যাগাজিন পড়তে এই 2014-15-16-তে আর্মি অফিসাররা, আমরা শুনছি কুত্তার মাংস কুত্তায় খায় না, ওই আর্মির লোকজনরাই কর্নেল হাসিনরে গুম করতে হইলো। এখানে এই রসায়নটা বুঝতে হলে, কেমিস্ট্রিটা বুঝতে হলে আমাদের দুইটা ফ্যাক্ট বুঝতে হবে। এই যে বললো না যে কর্নেল ফারুকদের যে অবস্থাটা, আমরা পরবর্তী কোন গভর্নমেন্ট এটাকে আপেল করে নাই, তাদেরকে হিরো মর্যাদা দেয় নাই, ফলে বাংলাদেশে হিরো তৈরি করার মেশিন বন্ধ হয়ে গেছিল। তারপরেও আমরা দেখেছি যখন বেগম খালেদা জিয়ার ফলের পরে যেভাবে সেনা প্রধানরা অ্যান্টি রোল প্লে করেছে, বিএনপির বিরুদ্ধে যেভাবে অ্যান্টি রোল প্লে করেছে, ডাইরেক্টলি পলিটিক্সে নেমে গেছে। দেখেন, আমি একটা অনুষ্ঠানে ছিলাম যেখানে সেনা প্রধান ছিলেন, নেভি চিফ ছিলেন এবং শেখ হাসিনা ছিলেন। সেখানে গিয়ে দেখলাম যে একটা ছবিও পুরনো গভর্নমেন্টের নাই। আমি তখন শেখ হাসিনার সামনে প্রশ্ন করলাম নেভাল চিফকে, কিরে ভাই, এই অফিসার মেস গুলো, এই নেভাল বেস গুলো কি পাকিস্তানের বানায় দিয়ে গেছিল না অন্য কেউ বানাইছিল, নাকি এটা ইন্ডিয়া তৈরি করে দিয়েছে? এখানে কোনো সরকারের আর কোনো হিস্ট্রিক্যাল কোনো নাই, ব্যাকগ্রাউন্ড নাই। আমাকে শেখ হাসিনা বলো, কি তুমি কি থাকবে? বলে আপনার আগে কোনো সরকার ছিল না? নেভাল চিফ যে দেখায় দিল যে মস্তানে কোনো সরকার নাই। এই যে কন্টিনিউটি, মানে ডিসকন্টিনিউ করার মতো সাহস তারা দেখেছে, ওই নেভাল চিফ দেখে যদি আমরা হ্যাং করতে পারতাম, ওই সেনাবাহিনী প্রধান যদি হ্যাং করতে, ওয়াকারুজ্জামান ইজ নট রেসপন্সিবল। আমাদের রেসপন্সিবল ওই চিফদেরকে যারা এই কাজটা করেছে, সেই জেনারেল মুস্তাফিজকে, যাকে আর্মির সমস্ত ট্রেডিশন ভেঙ্গে, সমস্ত নিয়ম কানুন ভেঙ্গে চিফ অফ স্টাফ করার পরেও একটি অফিসার রিভোল্ট করে নাই, একটি অফিসার বলে নাই আমি চাকরি করব না। কর্নেল হাসিনা তো অনেক জুনিয়র, তখনও দে ওয়ার নট এ ভয়েস, বাট করে নাই। ফলে কি হয়েছে, বাংলাদেশ আর্মি
হিরো জন্ম দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা যখন চিটাং হিল টেস্টে চলে আসলাম, সবাইকে নিয়ে চলে আসলাম, তখন তো হিরো বানানোর জায়গা আরো বন্ধ হয়ে গেল। তারপরে যখন আমরা দেখি বিডিআর ইপিআর লাগাই দিলাম স্মাগলিং ডিউটিতে, তখন তো আমাদের হিরোইজম আরো বন্ধ হয়ে গেল। তারপরে র্যাবেও তাও একটু জায়গা ছিল, সেই র্যাবকেও যখন আপনারা স্যাংশন দিয়ে দিলেন, what a damage has been done. I'm sorry, আমেরিকানরা may not like it, but র্যাবকে স্যাংশন দিয়ে যে কি ক্ষতিটা আমার হিরোদের জন্য করলেন। শুনেন, হিরোরা যারা সত্যের পথে থাকে তারা মেজর আক্তার, আপনি র্যাবের কোন হিরোইজমের কথাটা আপনি যদি আমাকে ইফ ইউ ক্যান থ্রো ওয়ান অর টু রাবার বুলেট টুয়ার্ডস মি বলেন। সম্পূর্ণ জেএমবি দমন। আপনি কুমিল্লার ইনসিডেন্ট জানেন কিনা? সারাটা দিন মারামারি, বোম ব্লাস্ট। আমি ছিলাম ওটা নেতৃত্বে। গুলজার সাহেব চলে গেছেন, আবার আইছেন, আমার হাতে গোলাগুলি হয়েছে। এই যে মনে করেন যে কষ্ট করে ওদেরকে ধরা হইলো, তারপরে র্যাবের যে চেনগুলিকে আটকানো হলো, সম্পূর্ণ জীবন ঝুঁকি নিয়ে। আমি জাস্ট এক সেকেন্ড ফিরে আইসি, বোম ব্লাস্ট হলো ঘরের ভিতরে। ওই মহিলা বুকের মধ্যে এক্সপ্লোসিভ ছিল, পানি দিল, আমি বৈশা বের হয়ে দরজার মুখে আমি সিগারেট খাচ্ছি, র্যাবের দিদি দাঁড়ায়। ওকে ওকে ভাই, আপনি কি এই আপনার জেএমবির এই সাবজেক্টে নিয়ে কি কখনো হর্ষবর্ধন শৃঙ্গলকে আপনারা অ্যাপ্রোচ করছেন? ভাই 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 থামেন, ভাই থামেন, ভাই একটু থামেন, আপনারা দুইজনেই থামেন। র্যাব অ্যাপ্রোচ করবে না, এটা তো র্যাব অ্যাপ্রোচ করবে না ভাই। র্যাবকে আওয়ামী লীগ যেভাবে এটা ডিসকোয়ালিফাইড করলো, দেখেন আপনি সিনেমা ডার্টি হ্যারি ভুলে যান, আপনি আমেরিকান বিখ্যাত ছবি ডার্টি হ্যারি 62 ছবিটা ভুলে যান ভাই। আমি এখন র্যাব ভুল করতে পারে, র্যাব দুই একটা নারায়ণগঞ্জ ইনসিডেন্ট হয়েছে, আই এগ্রি, ইউ হ্যাং দেম, কিন্তু র্যাব যে কাজ করেছে বাংলাদেশে, যেভাবে আজকে র্যাব যদি টিকে থাকতে পারতো, তাহলে শেখ হাসিনা 2024 সন পর্যন্ত যাইতে পারতো না। ওকে, এখন আপনাকে আমি মেজর আক্তার, আমি আপনার সাথে কর্নেল হাসিনের সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু আপনারা একতরফা বললে তো হবে না রে ভাই। আমি আপনাকে বলি ঠান্ডা মাথায়, র্যাবের বিরুদ্ধে যা বলা হয়েছে একতরফা, র্যাবের বিরুদ্ধে একতরফা হয়েছে না ভাই। আমি ভাই র্যাবের অ্যাচিভমেন্ট আলোচনা করতে চাই, আমরা হোয়াইট পেপার চাই, করব, আমরা একসময় বলবো। আপনারা আমি বলি, আমি আমাদেরকে হলি আর্টিসান বেকারির টেরোরিস্ট অ্যাটাক নিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে, এখানে পুলিশরা এবং র্যাব মহা বীরত্ব দেখাইছে, অথচ টোটাল সাবজেক্টটা ছিল স্টেজ ড্রামা। কারেক্ট, ইউ আর ভেরি কারেক্ট, এবং এটা রং ডাইরেকশনে করা হয়েছে, রং ডাইরেকশনে করা হয়েছে। এখন আরেকটা কথা আপনি শুনলে আকাশ থেকে পড়বেন, বাংলাদেশের আজিজের আগে এক জেনারেল, এই মুহূর্তে নামটা মনে নাই, আজিজের পরে ওই যে বাদখোর কুত্তা শফি বেনজির, আপনি কি জানেন এইখানে সিআই এর অপারেটিভদের সামনে বসে বসে মিথ্যা কথা কয়, আর সিআই অপারেটিভদের কথা কইতেছে, আর তারা ফোনটা নিচে এভাবে ধরে বসে রয়েছে। তো সব স্টোরি শোনার পরে আজিজের সামনে ইডে উঠে গেছে, তাইলে এইটা কি? আজিজ কি করছে জানেন? এরকম করে রয়েছে, বেনজির ক্যান আই হ্যাভ এ কাপ অফ ওয়াটার? এসব মাদার চোদরা তো জন্মাইছে মায়ের পাছা দিয়া মুখে গুনিয়া, আর কথা কইতে পারে নাই ভাই। আমি একটা কথা কই, বেনজিরের মতো লোক যদি র্যাব চালায়, জিয়ার মতো লোকরা যদি র্যাব চালায়,